নমস্কার বন্ধুরা। আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ভেলোরের যে লোকাল বাস স্ট্যান্ডটা আছে সেটা একটা ভিডিওতে দেখাবো। এটাই হচ্ছে ভেলোরের লোকাল বাস স্ট্যান্ড, যেখান থেকে আশেপাশে শর্ট ডিস্টেন্সে যাওয়ার বাসগুলো ছাড়ে। আগে একবার বলেছিলাম টিপু সুলতান ফোর্ট বা ভেলোর ফোর্টে গিয়েছিলাম। সেদিন ফোর্টটা বন্ধ ছিল, কারণ ওদিন একটা ভরতনাট্যমের কালচারাল প্রোগ্রাম হওয়ার কথা ছিল। তাই একদিন সকালের দিকে হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম ভেলোর ফোর্ট বা টিপু সুলতান ফোর্ট দেখব বলে। সকাল 9টায় খোলার কথা হলেও তখনও পর্যন্ত গেট খোলেনি। তাই হাঁটতে হাঁটতে একটু পেছনের দিকটায় গেলাম, যে দিকটায় একটা বিশাল বড় খেলার মাঠ রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ভেলোর মিউজিয়াম, কিন্তু সময়ের অভাব ছিল, কারণ ওদিকে হয়তো আবার গেটটা খুলে দেবে, তাই জন্য মিউজিয়ামের ভেতরে আর আমরা ঢুকিনি। আমরা সরাসরি এসে ঢুকে গেলাম ভেলোর ফোর্ট দেখার জন্য। কিন্তু বাইরে থেকে ব্যাপারটা যতটা ইন্টারেস্টিং মনে হচ্ছিল, ভেতরে ঢোকার পর কিন্তু অতটা ইন্টারেস্টিং লাগলো না। এখান থেকে ওই মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। আগের ভিডিওতে যে মন্দিরটা আপনাদেরকে দেখিয়েছি, জলকণ্ঠেশ্বর মন্দির, যদি না দেখা হয়ে থাকে তবে দেখে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিংক দেওয়া থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুচন্দা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আর আমার চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয়ন্ড লিমিটেশনসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। চিকিৎসার জন্য আমি গত বছরের ডিসেম্বর মাসে চলে গিয়েছিলাম ভেলোরে। আর চিকিৎসা করার ফাঁকে ফাঁকে ঘুরে নিয়েছিলাম ভেলোর শহরটা এবং তার আশেপাশের আরও কিছু জায়গা। তো সেই সমস্ত কিছু নিয়েই চলছে আমার চ্যানেলে বর্তমানে ভেলোরের চিকিৎসা সংক্রান্ত সিরিজটা। আমরা ছাড়াও আরও বেশ কয়েকজন বাঙালিরাও কিন্তু এই দুর্গ দেখতে পৌঁছে গিয়েছিল সেখানে। তাদের সঙ্গে একটু কথাবার্তাও হলো। আসলে এই দুর্গটার নাম ভেলোর ফোর্ট বা টিপু সুলতান ফোর্ট হলেও এটা টিপু সুলতানের দ্বারা সরাসরি তৈরি করা হয়নি। তামিলনাড়ুর এই ভেলোর দুর্গটি 16শ শতাব্দীতে বিজয়নগর রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। কিন্তু 1799 সালে টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশরা তার পরিবারকে এখানে বন্দি করে রেখেছিল। সেই কারণেই হয়তো টিপু সুলতান এবং তার পরিবারের স্মৃতি বহন করছে বলে এই ফোর্টটিকে টিপু সুলতানের নাম দেওয়া হয়েছে। পার্থ যদিও একেবারে পাঁচিলের উপরে উঠে গিয়েছিল, তবে ব্যাপারটা কিন্তু একটু রিস্কি। আমি এটা কিন্তু একেবারেই প্রমোট করব না। এখানে কোনো প্রবেশ মূল্য কিন্তু লাগে না। মোটামুটি সকাল 9টা থেকে বিকেল বা সন্ধ্যা 6টা পর্যন্ত এই ফোর্টের গেটটা খোলা থাকে। উপরের দিকটায় উঠে এলে এখান থেকে পুরো ভেলোর শহরটার অনেক দূর দূরান্ত পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। কিছু কিছু এরকম সিঁড়ি রয়েছে যেখান দিয়ে নেমে গেলে বাইরের যে পরিখা বা জলভাগটা দেখা যাচ্ছে সেখান পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু সবটাই বদ্ধ করা। আর আমি সেখানে নামার মতো কোনো রিস্কও নিইনি। সত্যি কথা বলতে এই পরীক্ষাটার জন্যই এই দুর্গটা বাইরের দিক থেকে দেখতে ভীষণই আকর্ষণীয় মনে হয়। বাইরে থেকে যতটা ভালো লাগে, ভেতর থেকে বাইরেটা কিন্তু অতটা ভালো লাগে না। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত। আরও একটা অনুরোধ রাখবো, এই যে এরকম একটা প্রাচীন ঐতিহাসিক স্মৃতিসৌধের গায়ে নিজেদের নাম লিখে রাখার প্রবণতা মানুষের রয়েছে। জানি না তারা কি প্রমাণ করতে চায় এবং কেনই বা নিজের নামটা সেখানে লিখে রেখে আসে। এগুলো একেবারেই আমার মনে হয় করা উচিত নয়। হ্যাঁ, যেটা বলছিলাম, টিপু সুলতানের মৃত্যুর পর তার পরিবার অর্থাৎ তার স্ত্রী, পুত্র, কন্যারা 1799 থেকে 1806 সালের মধ্যে এই ভেলোর দুর্গেই বন্দী ছিলেন। এই দুর্গের ভেতরে হায়দার আলী ও টিপু সুলতানের নামানুসারে
হায়দার মহল এবং টিপু মহল বা বেগম মহল নামে প্রাসাদ রয়েছে, যেখানে তারা বসবাস করতেন। তবে জনসাধারণের জন্য সেখানে প্রবেশের কোনো রকম ব্যবস্থা নেই। 1806 সালের 10ই জুলাই টিপু সুলতানের পরিবারের বন্দি থাকাকালীন এই দুর্গে এক ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ হয়েছিল, যা ছিল ভারতের প্রথম দিকের ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। ফোর্ট থেকে আমরা আবার একবার চলে গিয়েছিলাম শ্রী চালকান্তেশ্বর শিব মন্দিরে। আসলে মন্দিরটা আমার আর পার্থর এত ভালো লেগেছিল যে প্রতিদিনই মনে হচ্ছিল যে একবার করে যাই, মন্দিরটা একটুখানি দেখে আসি। সেদিন আবার বিশেষ কিছু পুজো অর্চনারও ব্যবস্থা ছিল, মানে মন্দির চত্বরে প্রচুর ভিড় ছিল। অনেক স্থানীয় মানুষেরা সেই দিন বিশেষ পুজো দেওয়ার জন্য এসেছিলেন। বিশেষ করে দম্পতিদের প্রচুর সংখ্যক, মানে সেই দিন দেখেছিলাম প্রচুর দম্পতিরা এসেছেন এবং বিভিন্ন ধরনের স্পেশাল পুজোর ব্যবস্থা তাদের জন্য রাখা ছিল। এই ভিডিওতে এই মন্দিরটা নিয়ে আমি আর খুব বেশি কিছু দেখালাম না, তার কারণ এর আগে একটা ভিডিওতে শুধু এই মন্দিরটা নিয়েই অনেকটা সময় ধরে পুরো মন্দিরটা দেখিয়েছি, প্রায় প্রত্যেকটা কোণা ধরে। যতটুকু আর কি ভিডিওগ্রাফির অ্যালাউড ছিল, ইনফ্যাক্ট তার থেকে বেশি কিছুও দেখিয়েছি। যাই হোক, মন্দির দর্শন করে আমরা আবার বেরিয়ে এলাম। আর এই ফোর্টেরই দু সাইডে, মানে যে পরিখাটা ছিল সেই পরিখাটার সামনের দিকটায় রয়েছে একেবারে তৃণভূমি। এটাকে একটা পার্কও বলা যেতে পারে, মানে এটা অ্যাকচুয়ালি একটা দর্শনীয় স্থান ভেলোরের, কিন্তু সব গেটেই তালা দেওয়া দেখলাম, তাই ভেতরে আর ঢুকতে পারিনি। প্রচুর হেঁটেছিলাম, এত হাঁটতে হাঁটতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তো সেই চলে গেলাম আমাদের পেটেন্ট হোটেলে। মনে আছে তো, আগের ভিডিওতে বলেছিলাম অন্নপূর্ণা হোটেল। সেখানে গিয়ে একেবারে চম্পেশ করে লাঞ্চ করে একটা ঘুম দিয়ে বিকালবেলায় আবার বেরিয়ে পড়লাম কোনো মন্দির দর্শন করার জন্য। একটা অটো রিজার্ভ করে বিকালবেলায় আমরা গেলাম প্রথমে মার্গবন্ধেশ্বরের মন্দিরে। আশা করি আমি ঠিকই উচ্চারণ করেছি। এটা কিন্তু ভেলোর থেকে একটু দূরের দিকে, কিন্তু যাওয়ার সময় আমরা সেই ফোর্টের পাশ দিয়ে গেলাম। আর ওই যে তখন বলেছিলাম না যে ফোর্টের ভেতর থেকে বাইরেটা দেখতে যতটা না ভালো লাগে, বাইরে থেকে ফোর্টের দিকটা যে পরিখা ঘেরা যে ব্যাপারটা, সেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো তার সামনে দিয়েই আমরা অটোয় করে যাচ্ছিলাম এই মন্দির দর্শন করার জন্য। ভেলোরের কাছেই অবস্থিত ভিরিঞ্জিপুরাম নামে একটা জায়গায় একটা 1000 বছরের পুরনো শিব মন্দির রয়েছে। সেটাই হচ্ছে এই মার্গবন্ধেশ্বর মন্দির। এর আরেকটা নাম ভাজিথুনাই নাথার মন্দির। বিকেল 4:30-র সময় এই মন্দিরটি খোলে, দুপুরবেলায় কিন্তু মন্দিরটা বন্ধ থাকে। ভেলোর শহর থেকে প্রায় 12 থেকে 14 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। এই মন্দিরটি চোল স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন, যেখানে রয়েছে 7 তলা ও 110 ফুট উঁচু রাজগোপুরম, 5টি প্রাকারম অর্থাৎ ঘেরা স্থান এবং একটি জটিল নকশার স্তম্ভ। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরে কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। বলা হয় যে এই স্থানে প্রার্থনা করলে যাত্রাপথে সুরক্ষা পাওয়া যায় এবং জীবনের নানান বাধা বিপত্তি দূর হয়।
প্রধান দেবতা শিবকে একটি স্বয়ম্ভু লিঙ্গ দ্বারা উপস্থাপন করা হয়েছে, যা উত্তর পূর্ব দিকে হেলানো থাকে। কিংবদন্তি অনুসারে শিব শর্মান নামক এক তরুণ ভক্তের প্রার্থনা শোনার জন্য শিব তার মাথা হেলিয়েছিলেন। মন্দিরের বাইরেই অসংখ্য দোকান রয়েছে। আপনারা পুজো দিতে চাইলে পুজো সামগ্রী এখান থেকে কিনে নিতে পারবেন। এছাড়াও অন্যান্য কিছু হাতের কাজের জিনিসপত্র বা গিফট আইটেম বা শোপিস বা ধর্মীয় জিনিসপত্রের দোকানও কিন্তু এখানে রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সাই বাবার মন্দির। অটোতে প্রথমে আমরা এই একটা মন্দিরেই আসবো বলে কন্ট্রাক্ট করেছিলাম। তারপরে যিনি আমাদের চালক দাদা ছিলেন উনি বললেন আরেকটুখানি এগিয়ে গেলে আরও একটা সাই বাবার মন্দির আমরা চাইলে দেখে আসতে পারি, তার জন্য আরও এক্সট্রা 200 টাকা দিতে হবে। তো আমরা ভাবলাম এমনিতেও হোটেলে গিয়ে তো শুয়ে বসেই থাকতে হবে, ঠিক আছে তাহলে খুব একটা বেশি সময়ও যেহেতু হয়নি, তাহলে আর একটা মন্দির ঘুরে আসা যেতেই পারে। তাই এরপর আমরা চলে গেলাম সাই বাবার মন্দির দেখার জন্য। এই মন্দিরটির নাম শ্রী নব সাই বাবা মন্দির। ভেলোর থেকে কিছুটা এগিয়ে গেলে পল্লীকোন্ডা নামে একটা জায়গায় এই মন্দিরটি অবস্থিত। এটা কিন্তু তৈরি হয়েছে খুব বেশি দিন হয়নি। এখানে গাড়ি রাখার জন্য আলাদা পার্কিং চার্জ আমাদের দিতে হয়েছিল, সেটা কিন্তু অটো ভাড়ার সঙ্গে ইনক্লুডেড ছিল না। এখানে ছবি তুলতে গেলে বা ভিডিও করতে গেলে একটু আপত্তি করা হচ্ছিল, তাই আমি বেশিরভাগটুকুই কিন্তু খুব তাড়াহুড়ো করে আর কি তুলেছি, কারণ বারবার করে বলা হচ্ছিল এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, বিশেষ করে এই পাদুকা। আর তাছাড়াও এখানে রয়েছে 9 জন সাই বাবার মূর্তি। এই 9 জন সাই বাবার মূর্তি 9টি যে ভিন্ন ভিন্ন গ্রহ রয়েছে সেই গ্রহের প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ এক একটি সাই বাবার মূর্তি এক একটি গ্রহের প্রতিনিধি হিসেবে এখানে আলাদা আলাদা 9টি মন্দিরে স্থাপিত রয়েছে। সম্পূর্ণ মন্দিরটি অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই মন্দির চত্বরে দোতলায় একটা সিঁড়ি দিয়ে উঠলে পরে আম্মান দেবীর মূর্তি দেখা যায়। আম্মান দেবীকে ব্রাহ্মণীও বলা হয়। এছাড়াও এখানে খুব সুন্দর একটা শিব মন্দিরও রয়েছে। এই সমস্ত মন্দির ছাড়াও এখানে দত্তাত্রেয়, গণেশ, হনুমান ইত্যাদির জন্যও আলাদা আলাদা মন্দির এবং ছোট ছোট মূর্তি রয়েছে। কার পার্কিং লাগোয়া একটি বিশাল বড় রেস্তোরাঁও রয়েছে এখানে। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়াও করতে পারেন, তবে আমরা বাড়িতে ফিরেই খাবো, তাই এখানে আর ঢোকাও হয়নি, কি কি পাওয়া যায় সেটাও দেখা হয়নি। সেদিনের বিকেল সন্ধ্যাটা ভালোই কাটলো, দুটো খুব সুন্দর সুন্দর মন্দির দেখা হলো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায়। ধন্যবাদ।